Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. So in this session what I will discuss about West Bengal Public Service Commission 2018 detailed solution and explanation of each and every question. So don't skip the video, please watch full video, and before starting my video I would like to request all of you, please like, comment, share and subscribe our channel and press the bell icon for future notification. তাহলে চলো শুরু করা যাক. The first question that they have asked, the polar moment of inertia of a hollow circular shaft of outer diameter which has been given capital D and the inner diameter which has been given small d. এখানে আমাদের বার করতে হবে পোলার মোমেন্ট অফ ইনারশিয়া. পোলার মোমেন্ট অফ ইনারশিয়া for which kind of section the geometry is hollow circular shaft. It will be hollow circular shaft. তো জিওমেট্রিটা কেমন দেখতে হবে একটু দেখে নেব. জিওমেট্রি will be looks like this. This is a hollow circular shaft. তো এই যে হলো সার্কুলার শ্যাফটটি রয়েছে যার ইনার ডায়ামিটার হচ্ছে স্মল ডি এবং এক্সটার্নাল ডায়ামিটার হুইচ হ্যাজ বিন গিভেন ক্যাপিটাল ডি. সি দিস ডায়ামিটার ইজ স্মল ডি and the outside diameter is capital D. Now how will we be able to find out? See, the polar moment of inertia which has been denoted by capital English letter J. Okay, IZ. So IZ is a summation of x axis বরাবর যে moment of inertia plus y axis বরাবর যে moment of inertia. Okay, the both axis moment of inertia that we are considering while find out the polar moment of inertia. Okay, and the polar moment of inertia which is denoted by capital English letter J. তো আমাদের সলিড সার্কুলার সেকশনের বিষয়টা আগে দেখে নিই, তারপর হলোটা দেখে নেব. তো সলিড সার্কুলার সেকশনের আমাদের নর্মাল মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যালং এক্স অ্যাক্সিস কত হবে? পাই ডি টু দি পাওয়ার 4/64. ঠিক আছে, ওয়াই অ্যাক্সিস বরাবর কত হবে? পাই ডি টু দি পাওয়ার 4/64. তো এই ক্ষেত্রে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে? আই এক্স প্লাস আই ওয়াই, দুটো যোগ করলে দ্য কারেক্ট অ্যান্সার উইল বি পাই ডি টু দি পাওয়ার 4/32. ওকে, হোয়ার অ্যাজ এখানে ডিটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য সলিড সার্কুলার সেকশন. ডি ইজ দ্য ডায়ামিটার অফ দ্য সলিড সার্কুলার সেকশন. এবার এই ক্ষেত্রে যেহেতু হলো সার্কুলার সেকশন দিয়েছে তাহলে এখানে ডি টু দি পাওয়ার 4 মাইনাস স্মল ডি টু দি পাওয়ার 4 হয়ে যাবে. Here capital D is for outside diameter and small d is for inside diameter of the solid circular section or solid circular shaft. তাহলে the correct answer for this question it will be pi by 32 d to the power 4 minus capital D to the power 4 minus small d to the power 4. This one is the correct answer. Okay, এবং সেই জন্য এখানে ডিটেলড এক্সপ্লেনেশন হ্যাজ বিন গিভেন. হোয়াট ইজ দ্য পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া ফর সলিড সার্কুলার সেকশন? এখানে আমাদের জানতে চেয়েছে হলো সার্কুলার সেকশন, ইট ইজ দ্য অ্যান্সার. অ্যান্ড দ্য ফর্মুলা দ্যাট আই হ্যাভ রিটেন ইন দ্য এক্সপ্লেনেশন পার্ট অ্যান্ড অলসো পোলার সেকশন মডিউলাস, কিপ ইন মাইন্ড পোলার সেকশন মডিউলাস. অলরেডি উই নো অ্যাবাউট দ্য সেকশন মডিউলাস অফ এনি সেকশন. সেকশন মডুলাস যেটাকে আমরা ক্যাপিটাল জেড দিয়ে ডিনোট করে থাকি, ইট ইজ দ্য রেশিও অফ আই বাই ওয়াই. সো হোয়াট ডু মিন বাই আই বাই ওয়াই? আই ইজ দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যান্ড ওয়াই ইজ দ্য ডিস্টেন্স ফ্রম নিউট্রাল অ্যাক্সিস. ডিস্টেন্স ফ্রম নিউট্রাল অ্যাক্সিস, আইটা কি? মোমেন্ট অফ ইনার্সিয়া এবং নিউট্রাল অ্যাক্সিস থেকে দূরত্ব. ঠিক আছে, তাহলে পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া আমাদের এই সেকশনের কত হবে? পাই ডি কিউব বাই 16. পোলার মোমেন্ট অফ ইনার্সিয়া, polar section modulus, sorry.
Going forward to next question. Load required to produce a unit deflection in a spring is called. The correct answer for this question will be spring stiffness. Spring stiffness, which is denoted as capital English letter K. Load required to cause or to produce a unit deflection. Considering unit deflection 1 millimeter. বিষয়টা হচ্ছে কি যে 1 মিলিমিটার ডিফ্লেকশন করানোর জন্য স্প্রিংয়ে কতটা লোড প্রয়োজন, কতটা বাহ্যিক বল আমাদেরকে দিতে হবে 1 মিলিমিটার ডিফ্লেকশন ঘটানোর জন্য ওই স্প্রিংটার। দিস ইজ কল্ড অ্যাজ আ স্প্রিং স্টিফনেস। ওকে, লোড রিকোয়ার্ড টু কজ ইউনিট ডিফ্লেকশন। লোড রিকোয়ার্ড টু কজ ইউনিট ডিফ্লেকশন মেকানিক্যাল টার্মে যদি লেখা হয় কে দিয়ে ডিনোট করা হয়, কে ইজ ইকুয়ালস টু P by delta, P or F whatever it may be. তো K is equals to P by delta. এইভাবে আমরা অ্যাকচুয়ালি কি পেয়ে যাই, স্প্রিং স্টিফনেস। ওকে, এটাকে আমাদের নর্মালি ফর্মুলার আকারে যদি লেখা হয় এটাকে আমরা লিখতে পারি কি বেসিসে, জি ডি টু দি পাওয়ার 4/64 r cube n. কিপ ইন মাইন্ড দ্যাট। এবং এখানে ছবির মাধ্যমে পুরো ব্যাপারটাকে দেখানো হয়েছে। এখানে তোমরা দেখতে পারো যে লেন্থ হ্যাজ বিন গিভেন ফর দিস টাইপ অফ স্প্রিং। হেয়ার which type of force that I have introduced, I have given this is a compressive force or the nature of the force is compressive in nature. এবং এই ক্ষেত্রে টেনসাইল ফোর্স দেওয়া হয়েছে। টেনসাইল ফোর্স দেওয়া মানে কি হয়, দ্য মেটেরিয়াল অর দ্য সাবস্টেন্স উইল ট্রাই টু ইলংগেট, যদি টেনসাইল ফোর্স দিই এক্সটেন্ড হতে চাইবে, বাড়তে চাইবে। আর কম্প্রেসিভ ফোর্স দেওয়া মানে কি, মেটেরিয়ালটা ছোট হতে চাইবে, কন্ট্রাক্ট হতে চাইবে, কন্ট্রাকশন উইল টেক্স প্লেস। এই ক্ষেত্রে উই আর প্রোভাইডিং দ্য কি কম্প্রেসিভ ফোর্স অ্যান্ড হেয়ার উই আর গিভিং দ্য পুল ফোর্স অর টেনসাইল ফোর্স। তো এখানে যে ডিফ্লেকশনটা দেখতে পাচ্ছি, এখানে যে ডিফ্লেকশনটা দেখতে পাচ্ছি, তো মোদ্দা ব্যাপার হচ্ছে আর কিছুই না, ঠিক আছে। মোদ্দা ব্যাপার হচ্ছে যে আমাদের কতটা লোড দরকার ইউনিট ডিফ্লেকশনের জন্য। উই আর কনসিডারিং দ্য ইউনিট ডিফ্লেকশন ইজ 1 মিলিমিটার, সো দ্য লোড রিকোয়ার্ড টু কজ 1 মিলিমিটার ডিফ্লেকশন, সেটাই জানতে চেয়েছে। অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি স্প্রিং স্টিফনেস। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন। নেক্সট প্রশ্নে কি জানতে চেয়েছে, আরসিসি কংক্রিট বিম টু বি মেড অফ। তো আরসিসি কংক্রিট বিম টু বি মেড অফ, it's a heterogeneous material. Cement may be called as homogeneous material but concrete is not like that. In some books সেখানে দেখতে পাবে কম্পোজিট মেটেরিয়ালও এটাও লেখা থাকতে পারে। But the correct answer for this question will be, or the most appropriate answer for this question will be heterogeneous material. So before that what we need to know, আমাদের এর আগে জেনে নেওয়া দরকার যে হোমোজেনিয়াস মেটেরিয়াল কি। হোমোজিনিয়াস মেটেরিয়ালটা হচ্ছে যে একটা সয়েল স্যাম্পেল যদি আমরা কনসিডার করি, একটা সয়েল স্যাম্পেল নিয়েছি কন্টেনারে, তো সেটা যদি হোমোজেনিয়াস সয়েল স্যাম্পেল হয় সেই ক্ষেত্রে সয়েলের প্রত্যেকটি পার্টিকেলের যে প্রপার্টিস থাকবে সেটা সমান হবে। ইচ অ্যান্ড এভরি পার্টিকেল অফ দ্যাট সয়েল স্পেসিমেন দ্যাট উই হ্যাভ টেকেন ফ্রম সামহোয়ার, দ্য প্রপার্টিস অফ দ্যাট সয়েল স্যাম্পেল উইল বি সেম। ওকে, এবং এটাকে বলা হয় হোমোজিনিটি, এবং মেটেরিয়ালটাকে বলা হয় হোমোজিনিয়াস মেটেরিয়াল। তো কোনোভাবেই আমাদের আরসিসি কংক্রিট হোমোজিনিয়াস মেটেরিয়াল নয়, কারণ হেয়ার হোয়াট উই আর বেসিক্যালি ইউজিং অর দ্য বেসিক কনস্টিটিউয়েন্ট অফ আরসিসি ইজ স্ট্রাকচারাল স্টিল দ্যাট ইউ আর ইউজিং প্লাস কংক্রিট। কংক্রিটের বেসিক কনস্টিটিউয়েন্ট বা মূল উপাদান কী কী থেকে থাকে, সিমেন্ট, কোর্স অ্যাগ্রিগেট, ফাইন অ্যাগ্রিগেট, ওয়াটার এটসেট্রা। তো সিমেন্টের যে প্রপার্টি, স্টিলের প্রপার্টি আলাদা, জলের প্রপার্টি যা, কোর্স অ্যাগ্রিগেটের প্রপার্টি আলাদা, আবার ফাইন অ্যাগ্রিগেটও রয়েছে। তো এই সমস্ত বিষয়ে যে প্রপার্টি আমাদের সেটা সমান নয়। সো হেটেরোজেনিয়াস মেটেরিয়াল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। Going to the next question, FOS is defined as the ratio of, FOS means factor of safety,
তো ফ্যাক্টর অফ সেফটি কিসের রেশিও এটা কিন্তু জানতে চেয়েছে। আলটিমেট স্ট্রেস টু ওয়ার্কিং স্ট্রেস, এটার রেশিওটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। এবার একটু এক্সট্রা ইনফরমেশন জেনে নিই। ফ্যাক্টর অফ সেফটি অফ কংক্রিট ইজ 3, ফ্যাক্টর অফ সেফটি অফ স্টিল হুইচ ইজ 1.78। ঠিক আছে, ফ্যাক্টর অফ সেফটি অফ কংক্রিট যেটাকে 3 ধরা হয়, এবং এই যে ফ্যাক্টর অফ সেফটি যে টার্মিনোলজিটা উই আর ইউজিং ইন ওয়ার্কিং স্ট্রেস মেথোডোলজি। In working stress methodology of design, we are using this term factor of safety. এবং এটা কি আলটিমেট স্ট্রেস টু ওয়ার্কিং স্ট্রেস, আলটিমেট স্ট্রেস টু ওয়ার্কিং স্ট্রেস কংক্রিটের ক্ষেত্রে 3 হয়, স্টিলের ক্ষেত্রে 1.78 হয়। ডোন্ট মিক্স আপ উইথ দ্য পার্সিয়াল সেফটি ফ্যাক্টর দ্যাট উই আর ইউজিং ইন কেস অফ লিমিট স্টেট মেথোডোলজি অ্যান্ড ফ্যাক্টর অফ সেফটি দ্যাট উই আর ইউজিং ইন কেস অফ ওয়ার্কিং স্ট্রেস মেথোডোলজি। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের হোমোজেনিয়াস মেটেরিয়ালটা কাকে বলে, এটা আগের প্রশ্নের এক্সপ্লানেশনটা দিয়ে দেওয়া রয়েছে যে হোমোজেনিয়াস মেটেরিয়ালস কাকে বলে এক্স্যাক্টলি। মেটেরিয়াল হ্যাজ প্রপার্টিজ সেম ইন অল অ্যাসপেক্টস, যেটা হোয়াট আই হ্যাভ মেনশনড আর্লিয়ার। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, অ্যাট নিউট্রাল অ্যাক্সিস অফ আ বিম, নিউট্রাল অ্যাক্সিস অফ আ বিম, নিউট্রাল অ্যাক্সিস কোনো একটা বিমের কি হয় বা কি ঘটে। The layers do not undergo any strain. The layers do not undergo any strain. That means in the neutral axis of a beam, neutral axis of a beam, what is happening here? Here you can see here these layers of neutral axis do not undergo any strain. এখানে কিন্তু কোনো রকম স্ট্রেনের প্রভাব দেখতে পাওয়া যায় না। একটু এক্সট্রা ইনফরমেশন দেখে নিই। ইন নিউট্রাল অ্যাক্সিস নো লঙ্গিটিউডিনাল স্ট্রেসেস অর স্ট্রেনস প্রেজেন্ট। নিউট্রাল অ্যাক্সিসে কি হয়, কোনো রকম লঙ্গিটিউডিনাল স্ট্রেস বা স্ট্রেন কিন্তু বর্তমান থাকে না। ওকে, আরও এক্সট্রা ইনফরমেশন জেনে নেওয়া দরকার। দ্য ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস অকার্স অ্যাট দ্য নিউট্রাল অ্যাক্সিস অ্যান্ড ইজ জিরো অ্যাট বোথ দ্য টপ অ্যান্ড বটম সারফেস অফ দ্য বিম। শিয়ার স্ট্রেসের কনসিডারেশনে যদি আমরা দেখি, কি দেখি, শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশন, শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে নিউট্রাল অ্যাক্সিস শিয়ার স্ট্রেস ডিস্ট্রিবিউশনটা কীরকম হয়, যে ম্যাক্সিমাম শিয়ার স্ট্রেস যেটা কিনা নিউট্রাল অ্যাক্সিসে আমরা লক্ষ্য করতে পারি, এবং জিরো অ্যাট দ্য বোথ টপ অ্যান্ড বটম সারফেস। ঠিক আছে, মানে প্যারাবোলিক হয় অনেকটা দেখতে। ওকে, নেক্সট কোশ্চেন, a rod is enclosed centrally in a tube and the assembly is tightened by rigid washer. If the assembly is subjected to a compressive load, then what will happen? Correct answer for this question will be both tube and rod under compression. Both tube and rod under compression. কি বলছে প্রশ্নটা একটু বুঝে নিতে হবে। A rod is enclosed centrally in a tube. তো একটা টিউব রয়েছে, তার মধ্যে আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছে একটা রড। ঠিক আছে, এবার এই যে টোটাল যে অ্যাসেম্বলটাকে যদি আমরা কম্প্রেসিভ লোড দিই, তাহলে ওই টিউব এবং রডের ক্ষেত্রে কি ধরনের ফোর্স জেনারেশন হবে সেটা আমাদের এখানে বার করতে বলেছে, বা অ্যান্সারটা চেয়েছে। কি বলেছে, একটা রড যেটা কি না টিউবের মধ্যে আষ্টে পাষ্টে বেঁধে রয়েছে। তো আমরা একটু দেখে নিই, এই যে ছবিটা আমি এঁকে দিয়েছি। I have considered the rod is made up with steel and enclosed with aluminium tube. তো অ্যালুমিনিয়ামের টিউবটা যার মধ্যে স্টিলের রডটা আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছে। You can see the diagram. As it is composite in nature, the development of strain will be same. তার মানে যদি আমাদের কম্প্রেসিভ লোড দেওয়া হয়, the strain that is developing in the কম্পোজিট সেকশন, কারণ এই দুটো আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছে, তাই টিউব এবং রড সেক্ষেত্রে কম্প্রেসিভ ফোর্স বা কম্প্রেশনই জেনারেশন হবে। ওকে, মুভিং ফরওয়ার্ড টু নেক্সট কোশ্চেন, আ বিম অফ ইউনিফর্ম স্ট্রেংথ মে বি অবটেন্ড। আ বিম অফ ইউনিফর্ম স্ট্রেংথ মে বি অবটেন্ড। A beam of uniform strain that may be obtained by the varying the width and depth. Okay, so uniform strength we can obtain for a beam by varying the width and depth.
আমাদের এর আগে একটু বুঝে নিতে হবে ইট মিনস হোয়াট ডু ইউ মিন বাই দ্য ইউনিফর্ম স্ট্রেংথ দ্যাট উই আর কনসিডারিং দ্যাট উই আর টেলিং ফর আ বিম it means the bending stress which is developed at every cross section of the beam remains the same along the longitudinal axis মানেটা কি বলছে যে বেন্ডিং স্ট্রেস যেটা কিনা ডেভেলপড হবে at every cross section of the beam এবং সেটা কিনা সেম থাকবে along the longitudinal axis. Moving forward to next question, point of contact flexure is which? পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সার বলতে কি বোঝানো হয় বা পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সার বলতে কি বুঝি, কি মিন করা হয়, কি বলতে চাওয়া হয়? পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সার ইজ হোয়ার বেন্ডিং মোমেন্ট চেঞ্জেস ইটস সাইন। বেন্ডিং মোমেন্ট যখন তার সাইন পরিবর্তন করে, পজিটিভ থেকে নেগেটিভে যায় বা নেগেটিভ থেকে পজিটিভে যায়, দ্যাট মিনস হোয়েন দ্য বেন্ডিং মোমেন্ট চেঞ্জেস ইটস সাইন then point of contact flexion we will be able to see, we will be able to notice actually. এটার জন্য একটা ছবি দেখি, ছবি দেখলে বোঝা যাবে। এটা হচ্ছে একটা কি টাইপের বিম? ইটস এ ওভারহ্যাঙ্গিং বিম। ওকে, ইটস এ ওভারহ্যাঙ্গিং বিম, বোথ সাইড ওভারহ্যাং, সিম্পল সাপোর্টেড বিম উইথ বোথ সাইড ওভারহ্যাং, দিস ইজ এ টাইপ অফ বিম। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এখানে কিন্তু আঁকা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ কিন্তু বেন্ডিং মোমেন্ট রয়েছে দিয়ে পজিটিভে যাচ্ছে, এখানে সাইন চেঞ্জ হচ্ছে এবং এই দুটো পয়েন্ট, কালারটা চেঞ্জ করে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট, এই দুটো হচ্ছে পয়েন্ট অফ কন্টাক্ট ফ্লেক্সন। অলরেডি আই হ্যাভ রিটেন এ ড্যাশ বি ড্যাশ বলে ডিনোট করলাম এই দুটো পয়েন্টকে, এবং এই দুটো পয়েন্ট হচ্ছে পয়েন্টস অফ কন্টাক্ট ফ্লেক্সার। তাহলে যদি বলে এই টাইপের বিমে বা যে কোনো টাইপের বিমের যদি ছবি দেয় উইথ লোডিং, সেক্ষেত্রে ইটস ভেরি ইজি টু ফাইন্ড আউট দ্য পয়েন্টস অফ কন্টাক্ট ফ্লেক্সার। তার মানেটা কি? যেখানে বেন্ডিং মোমেন্ট তার সাইন চেঞ্জ করবে। হেয়ার দ্য নাম্বার অফ পয়েন্টস অফ কন্টাক্ট ফ্লেক্সার হুইচ ইজ 2. মুভিং ফরওয়ার্ড টু নেক্সট কোশ্চেন, কি বলছে? অয়লার্স ফর্মুলা ভ্যালিড ফর, অয়লার্স ফর্মুলা হুইচ ইজ ভ্যালিড ফর লং কলম। তো লং কলমের ক্ষেত্রে আমাদের অয়লার্স ফর্মুলা ভ্যালিড। এবার হাউ উইল বি অ্যাবল টু ক্যাটাগরাইজ হোয়েদার ইট ইজ এ লং কলম অর শর্ট কলম, সেটা একটু দেখে নিতে হবে। ইফ ল্যামডা ইজ গ্রেটার দ্যান 12 we will consider it as a long column. Lambda is the slenderness ratio. Lambda is the slenderness ratio. Okay, lambda is the slenderness ratio. এটাকে আমরা ডিনোট করতে পারি L effective by R mean. L effective by R mean. Okay, effective length by least radius of gyration. Least radius of gyration I mean by A. Moment of inertia by cross sectional area. Least radius of gyration. So slenderness ratio which is equals to or which can be defined as effective length by least radius of gyration, এবং যাকে বাংলায় বলা হয় চক্রতা ব্যাসার্ধ, এবং R mean which can be easily find out by determined by under root of least moment of inertia by cross sectional area. The terms that has been written over here. এবং তার সাথে আরেকটু ইনফরমেশন জেনে নেওয়া দরকার যে অয়লার্স ফর্মুলাটা কি। অয়লার্স ফর্মুলা সি পিই পাই স্কোয়ার ই আই মিন বাই এল স্কোয়ার, whereas p is the buckling load. So by using Euler's formula we will be able to calculate the buckling load for a long column, যেটা এই ফর্মুলাতে আমরা ইজিলি বার করতে পারি। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে? অ্যান আইসোমেট্রিক ভিউ প্রোভাইডস, আইসোমেট্রিক ভিউ কি প্রোভাইড করে? ইট প্রোভাইডস দ্য 3D ডিটেলস, ইট প্রোভাইডস দ্য 3D ডিটেলস, 3D ডিটেলস আইসোমেট্রিক ভিউ প্রোভাইড করে। সো হোয়াট ডু মিন বাই আইসোমেট্রিক ভিউ? হরাইজন্টাল এজেস আর ড্রন অ্যাট অ্যান অ্যাঙ্গেল ইউজুয়ালি 30 ডিগ্রি ফ্রম দ্য নর্মাল হরাইজন্টাল অ্যাক্সিস। ওকে, horizontal edges are drawn at an angle usually 30 degree from the normal horizontal axis. So for isometric view horizontal edges যেটা আমরা ড্র করে থাকি নর্মালি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে। ইউনিট ওয়েট অফ কংক্রিট, খুব সহজ প্রশ্ন এটা, ইট উইল বি 24 কিলোনিউটন পার মিটার কিউব ইউনিট ওয়েট অফ কংক্রিট। তো এখানে কোন কংক্রিট বলেছে? এখানে যেহেতু প্রশ্নটা ক্লিয়ার নয় হোয়েদার দে হ্যাভ আস্কড অ্যাবাউট পিসিসি অর আরসিসি, যেহেতু বলা নেই তাহলে প্লেন সিমেন্ট কংক্রিট ধরাটাই বেটার। কারেক্ট অ্যান্সার 24 কিলোনিউটন পার মিটার কিউব। ঠিক আছে, বাকি কিছু মেটেরিয়ালসের, বাকি কিছু স্ট্রাকচারাল মেটেরিয়ালসের বা কনস্ট্রাকশন মেটেরিয়ালসের দেখে নিই তাদের ইউনিট ওয়েটটা কত। ইউনিট ওয়েট মানে একক ওজন। এটার মানেটা কি? যে 1 মিটার কিউব ভলিউম যদি নিই কংক্রিট,
তার ওজন হবে 24 কিলো নিউটন। ঠিক আছে, বা কিলো নিউটনে না বুঝতে পারলে কেজিতে বুঝি 2400 কেজি 1 মিটার কিউব ভলিউম। 1 মিটার কিউব কংক্রিটের যদি আমরা ভলিউম নিই তার ওজন হবে 2400 কেজি। ঠিক আছে, আরসিসির কেসে এটা কত 25 কিলো নিউটন পার মিটার কিউব, স্টিলের কেসে 7850 কেজি পার মিটার কিউব। হিয়ার কেজি হ্যাজ বিন গিভেন, নট কিলো নিউটন। ব্রিক ম্যাসনারি ইট ইজ 1920 কেজি পার মিটার কিউব। নেক্সট কোশ্চেন, ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট ইউজড ফর। ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট কি কারণে ব্যবহার করা হয়? অল অফ দ্য অ্যাবভ। ঠিক আছে, অ্যাকচুয়ালি অপশনগুলো কী কী ছিল? ড্যামস, ব্রিজ অ্যাবাটমেন্টস, রিটেনিং ওয়ালস অ্যান্ড 4 নম্বর অপশন ছিল অল অফ দ্য অ্যাবভ। সো হেয়ার অল অফ দ্য অ্যাবভ, সব ক্ষেত্রেই এই ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্ট কিন্তু ব্যবহার করা হয়। একটু জেনে নেওয়া দরকার এক্সট্রা ইনফরমেশন। ফাইনলি গ্রাউন্ড গ্র্যানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ consisting of primarily calcium and aluminum silicates used as a partial replacement for Portland cement in concrete. So it means what? Finely ground granulated blast furnace slag, যেটা কিনা মূল উপাদান ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ সিমেন্টের। তো এই যে স্ল্যাগ তার মধ্যে কি থাকে? প্রাইমারিলি থাকে ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম সিলিকেট। কি থাকে? ক্যালসিয়াম এবং অ্যালুমিনিয়াম সিলিকেট। এবং যেটাকে কি কারণে বা কি উদ্দেশ্যে কি উপায় ব্যবহার করা হয়? ইউজড অ্যাজ আ পার্সিয়াল রিপ্লেসমেন্ট ফর পোর্টল্যান্ড সিমেন্ট ইন কংক্রিট। নেক্সট কোশ্চেন, বায়োলজিক্যাল অ্যাকশন ইজ ইউজড ইন। তো ট্রিকলিং ফিল্টারে আমাদের বায়োলজিক্যাল অ্যাকশন ব্যবহার করা হয়। তো হোয়াট ইজ দ্য বেসিক রিজন বিহাইন্ড টু ইউজ ট্রিকলিং ফিল্টার? ট্রিকলিং ফিল্টার বিষয়টা কি? ইউজ টু রিমুভ অর্গানিক ম্যাটার ফ্রম ওয়েস্ট ওয়াটার। তো ওয়েস্ট ওয়াটারের মধ্যে থেকে যে অর্গানিক ম্যাটারটা রয়েছে সেটাকে রিমুভ করার জন্য আমরা ট্রিকলিং ফিল্টার ব্যবহার করে থাকি। ট্রিকলিং ফিল্টার বায়োলজিক্যাল অ্যাকশন এখানে কিন্তু ব্যবহার করা হয়। এবার এই ট্রিকলিং ফিল্টার থেকে আরও কিছু এক্সট্রা ইনফরমেশান আসতে পারে, যেমন ইটস এ সেকেন্ডারি ট্রিটমেন্ট প্রসেস। ট্রিকলিং ফিল্টার্স আর সেকেন্ডারি ট্রিটমেন্ট প্রসেস। ঠিক আছে, দেয়ার আর প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টার্সিয়ারি। ইটস এ সেকেন্ডারি ট্রিটমেন্ট প্রসেস। এখানে কি প্রসেসে হয়? ইটস এ অ্যারোবিক ট্রিটমেন্ট। অ্যারোবিক মিনস হোয়াট? দিস প্রসেস হুইচ অকার্স উইথ দ্য প্রেজেন্স অফ অক্সিজেন। প্রেজেন্স অফ অক্সিজেন। অ্যানারোবিক মানে অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটে। অ্যানারোবিক কন্ডিশন মানে অক্সিজেনের অনুপস্থিতিতে, উইথ দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন। অ্যান্ড অ্যারোবিক মিনস হোয়াট? উইথ দ্য প্রেজেন্স অফ অক্সিজেন দ্য প্রসেস উইল gonna happen. It's an aerobic treatment system that utilizes microorganism attached to a medium. Next question কি বলছে? মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ ইন এ বান্ড ক্লে ব্রিক। তো মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ কত বান্ড ক্লে ব্রিকের? ইট উইল বি 3.5 মেগাপাস্কাল আর 3.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ওকে, এখানে উল্লেখ করে দেয়নি কোন ক্লাসের, তো অসুবিধা নেই। ফার্স্ট ক্লাস ব্রিকের কি হয়? 10.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার আর মেগাপাস্কাল মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ। সেকেন্ড ক্লাস ব্রিকের কত হয়? 7 মেগাপাস্কাল। থার্ড ক্লাস ব্রিকের হয় 3.5। তো এক্ষেত্রে 3.5 হুইচ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এখানে আমরা কিন্তু এটাকে কেজি পার সেন্টিমিটার স্কোয়ারেও ডিনোট করতে পারি। কীরকমভাবে? 10.5 নিউটন পার মিলিমিটার স্কোয়ার বা 105 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এখানে লিখে দিয়েছি যে 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার ইকুয়াল টু 10 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। Next question and the last question of this session, approx cost for water supply. Water supply এর জন্য approximate cost বা costing কত হয়? 4% to 5% of estimated cost of the building works. তো estimated cost of building works এর 4 থেকে 5% হয়ে থাকে ওয়াটার সাপ্লাইয়ের জন্য বা বরাদ্দ খরচ। ঠিক আছে, এক্সট্রা ইনফরমেশন কিছু জেনে নেওয়া দরকার। স্যানিটারি ওয়ার্কসের জন্য নর্মালি উই আর টেকিং 8%, ইলেকট্রিক ইনস্টলেশন ইট ইজ 8%, ওয়ার্ক চার্জ এস্টাবলিশমেন্ট ইট ইজ 1 to 2%, কন্টিজেন্সি হুইচ ইউ আর কনসিডারিং 3 to 5% অ্যাজ পার পিডব্লিউডি শিডিউল। ঠিক আছে, ইফ ইউ লাইক মাই ভিডিও দেন প্লিজ শেয়ার উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড গিভ ইউর ভ্যালুয়েবল ফিডব্যাক উইথ in your comment section. Okay, thank you, have a great day, Jai Hind.